আমি তোমাদের নিজে করি 18.1 এবং 18.2 অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। তাহলে নিজে করি 18.1 একের দাগে কি বলেছে দেখো, 108, 64, 162 ও 81 সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। তাহলে এখানে তোমাদের 4টি সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে তোমাদের কি দেখতে হবে, কোন সংখ্যাটি পূর্ণবর্গ আর কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো দেখি। তাহলে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না সেগুলো কি করতে হবে, সেগুলোর সঙ্গে কত গুণ করলে বা কত ভাগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে সেটা আগে একটু তোমরা জেনে নাও। আগের পেজে আছে 207 নম্বর পৃষ্ঠায়। যেসব অখণ্ড সংখ্যার বর্গমূল করলে অখণ্ড সংখ্যা পাই সেই সব সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে, যেমন 4, 9, 16 ইত্যাদি। তাহলে এখানে কি বলেছে, যেসব অখণ্ড সংখ্যার বর্গমূল। তাহলে অখণ্ড সংখ্যা বলতে কি, 0, 1, 2, 3, 4 এই যে অসংখ্য যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, অখণ্ড সংখ্যা বলবো। এই অখণ্ড সংখ্যার বর্গমূল করলে কি হবে, অখণ্ড সংখ্যাই হবে, অর্থাৎ কি 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো হবে। তখন আমরা সেই সংখ্যাকে কি বলবো, পূর্ণবর্গ সংখ্যা বলবো। আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কগুলো শুরু করছি। ধরো এখানে আমি লিখলাম কত, 16। তাহলে 16 আমাদের কি অখণ্ড সংখ্যা। তাহলে 16 বর্গমূল কত হবে, তাহলে 16 বর্গমূল করলে আমাদের 16 কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 পাবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। তাহলে এখানে 16 উৎপাদক নির্ণয় করে এভাবে আমরা লিখবো। তারপরে আমরা সমান কি দেব, তাহলে এখানে রুট ওভার রুট চিহ্ন দিয়ে, তাহলে এখানে দুটি 2 আছে আর এখানে দুটি 2 এর আমরা কি করব, জোড় করব। তাহলে কি হবে, 2 এর স্কয়ার আর কি হবে 2 এর স্কয়ার। এরপরে আমরা কি করব, রুট এবং স্কয়ার তুলে দিয়ে আমরা কি লিখব, 2 গুণিতক 2 লিখব। তাহলে 2 2 গুণ করলে কত 4। তাহলে এখানে 16 এর বর্গমূল কত 4 হচ্ছে। তাহলে 16 কি অখণ্ড সংখ্যা, 4 কি অখণ্ড সংখ্যা। তাহলে এখানে আমরা 16 কে কি বলবো, পূর্ণবর্গ সংখ্যা বলবো। আর এখানে আমি 18 নিলাম। যদি 18 এর বর্গমূল করি তাহলে কি হবে, তাহলে 18 কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের কত পাবো, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3 পাবো। তাহলে কত 2 3 6, 6 3 কত 18। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে 2 আছে আর এখানে দেখো দুটো 3 এর জোড় আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 এর স্কয়ার লিখতে পারি। এখানে কি একটি 2 আছে, তাহলে এখানে আমরা কি 2 এর স্কয়ার লিখতে পারি, 2 এর স্কয়ার লিখতে পারবো না, শুধু আমরা কি পাবো, কি লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে এখানে 18 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 18 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 18 কখন পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এখানে দেখো আমাদের একটি 2 আছে। তাহলে এখানে আমরা যদি একটি 2 গুণ করি তাহলে এখানে আমাদের কি হবে, দুটো 2 হবে। তখন আমরা এটা কি লিখতে পারি, তাহলে 3 গুণিতক কত লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে এখানে 2 এর স্কয়ার হলে আমরা একটা 2 নিতে পারি, তাহলে 3 গুণিতক 2 লিখতে পারি। তাহলে 18 পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু আমরা 18 এর সঙ্গে যদি 2 গুণ করি তবে সেটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ কত হবে, 3 দুগুণে 6। 18 কে 2 দিয়ে গুণ করলে কত 36। তাহলে 36 এর বর্গমূল কত 6 হয়। তখন আমরা কি পাবো, 18 কে 2 দিয়ে গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। আর এখানে কত দিয়ে ভাগ করলে, কত দিয়ে ভাগ করতে পারি, এখানে আমাদের একটি 2 ছিল, এখানে আমাদের এই 2টা যদি না থাকতো তখনও কি হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। তখন আমরা কি লিখতাম, শুধু 3 লিখতাম। তাহলে এখানে কত দিয়ে ভাগ করতে হতো, তাহলে 2 দিয়ে ভাগ করতে হতো। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে, একটি 2 কেটে যাবে। তাহলে এখানে শুধু 3 এর স্কয়ার থাকবে, তাহলে 3 লিখবো। আর তাহলে এখানে আমাদের 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9 হয়। তাহলে এখানে আমাদের 18 পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু আমরা এই 18 কে 2 দিয়ে গুণ করে বা 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাগুলি পাবো সেই সংখ্যাগুলি কি হবে, আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এখানে আমি একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে 18 কে যদি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি তাহলে কি হবে, তাহলে এখানে আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 4 দেবো, 4 4 16, 5 5 25, বেশি হয়ে যাবে। তাহলে 4 4 কত লিখবো, 16। তাহলে 18 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 2 হয়। এবার আমরা এখানে 4 লিখেছি, তাহলে 4 এর ডবল কত হবে, এখানে আমাদের 8 হবে। তাহলে এখানে 2 আছে, ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে কি দেবো, 0 দেবো। তাহলে ভাগ ভাগ যখন আমরা ভাগ করি দশমিকের সময় দশমিক দিয়ে কি একটা শূন্য দেই। যখন আমরা বর্গমূলের ভাগ করব তখন আমরা কি করব, দশমিক দিয়ে কটি শূন্য দেব, দুটি শূন্য দেব। তাহলে এটা কত দিয়ে যাবে, তাহলে এখানে 8 আছে, এক দিলে কি হবে, 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কম হয়ে যাবে। তাহলে এখানে আমরা 2 বসাবো আর 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 2 দুগুণে 4 আর 2 আসতে 16। তাহলে বিয়োগ করলে কি হবে, তাহলে এখানে আমাদের 36 হবে। আর এখানে কত, দশমিক বাদ দিলে 42, তাহলে 42 এর ডবল কত হবে, 84।
দশমিক আছে, এখানে আমরা কি পাবো? দুটো শূন্য পাবো। তাহলে এখানে দেখো আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দশমিক সংখ্যা পাচ্ছি। তাই এটা কি আমাদের অখণ্ড সংখ্যা নয়। তাহলে এখানে আমাদের 18 কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। এরপর আমি তোমাদের নিজে করি অঙ্কগুলো তোমাদের পরপর দেখে দিচ্ছি। তাহলে এখানে আমাদের প্রথমে কত রয়েছে? 108, তারপরে 64, তারপরে 162 ও 81 রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে একের দাগের অঙ্ক। তাহলে আমাদের কত রয়েছে? 108 রয়েছে। তাহলে 108 এর আমরা কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব 108 কে। তাহলে 108 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে দেখো? তাহলে আমরা 2 দিয়ে দেবো, 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে দেবো, তাহলে কত হবে? 27 দুগুণে 54। এরপরে 3 দিয়ে যাবে, তাহলে 3 তিরিকে 9, 3 লং 27। এরপরে আমরা 3 দিয়ে দেবো, 3 তিরিকে 9। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো? 2 2 3 3 3 হচ্ছে। তাহলে আমরা 108 সমান কি লিখতে পারি? 2 গুণিতক 2 গুণিতক আর 3টে 3 আছে, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 সমান আমরা কি লিখবো? তাহলে এখানে দুটি 2 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2 এর স্কয়ার লিখতে পারি। দুটো 3 আছে পরপর, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 3 এর স্কয়ার। আর এখানে দেখো একটি 3 আছে, তাহলে গুণিতক কত লিখবো? 3। তাহলে এখানে দেখো 2 আর 3 কি আছে? বর্গ আকারে রয়েছে, আর এখানে কিন্তু 3 কি বর্গ আকারে নেই। তাহলে এখানে আমরা 108 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি এখানে আমাদের 3 না থাকতো বা যদি আরেকটি 3 থাকতো তবে আমাদের কি হতো? 108টি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এটা আমাদের 108টা কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ এখানে আমাদের কি 3 এর জোড় নেই বা 3 এর কি বর্গ আকারে নেই। তাহলে এখানে আমাদের 108টি কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব 108 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে এই 108 কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি আমরা 3 দিয়ে গুণ করি বা 108 কে 3 দিয়ে ভাগ করি, তবে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 108 কে তাহলে কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে তাহলে গুণ বা ভাগ করলে তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, এরপরে আমাদের কত রয়েছে? 64 রয়েছে। তাহলে এখানে আমরা এবারে 64কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 64কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 দিয়ে দেবো, তাহলে 2 3 6, 2 দুগুণে 4 32, আবার 2 দিয়ে দেবো, তাহলে কত হবে? 16 দুগুণে 32। এবারে 2 দিয়ে দেবো, 2 8 16, আর এখানে 2 দিলে 2 4 8, তারপরে আমরা আবার 2 দিয়ে দেবো, তাহলে কত হবে? 2 দুগুণে 4। তাহলে এখানে কতগুলো 2 আছে? 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা 64 সমান কি লিখতে পারি? তাহলে তাহলে 64 সমান আমরা কি লিখতে পারি? তাহলে এখানে 6টি 2 আছে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 লিখতে পারি। তাহলে এখানে কত হবে দেখো? দুটি 2 আছে, তাহলে কি লিখবো? 2 এর স্কয়ার। আবার দুটি 2 নিয়ে আমরা কি লিখতে পারি? 2 এর স্কয়ার। আবার দুটি 2 নিয়ে কি লিখতে পারি? 2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে দেখো সব সংখ্যাগুলো কি আছে? আমাদের বর্গ আকারে রয়েছে। তাহলে এখানে আমাদের 64 কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? তাহলে অতএব 64 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এরপরে আমাদের কত রয়েছে? 162 রয়েছে। তাহলে এখানে আমরা 162 কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 162 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 8 16, 2 আছে 2 1 2 81। এবার আমরা 3 দিয়ে দেবো, তাহলে 3 দিলে কত হবে? 27 3 81, আবার 3 দিয়ে দেবো, তাহলে 3 লং 27, আবার 3 দিয়ে দেবো, 3 তিরিকে 9। তাহলে এখানে আমরা 162 সমান কি লিখবো? তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এখানে দেখো আমাদের একটি 2 আছে, তাহলে 2 লিখবো, গুণ আছে, গুণ দুটো 3 আছে পরপর, তাহলে এখানে আমরা 3 এর স্কয়ার লিখবো, আবার গুণ চিহ্ন দিয়ে আবার আমরা এই দুটো 3 নিয়ে একটা 3 এর জোড় করব, তাহলে কি হবে? 3 এর স্কয়ার হবে। তাহলে এখানে দেখো আমাদের 2 রয়ে যাচ্ছে, তাহলে 2 এর কি আমাদের 2 আরেকটি 2 নেই, তাহলে 2 এর কি বর্গ নেই। তাহলে এখানে আমাদের 162 কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। আর কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি আমরা 162 কে 2 দিয়ে গুণ করি বা 162 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ বা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব 162 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি আমরা 2 বা 3 দিয়ে গুণ করি। তাহলে কি লিখবো? অতএব 162 কে কত দিয়ে? 2 দিয়ে
তাহলে 2 দিয়ে গুণ বা ভাগ করলে তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, এরপর আমাদের কত রয়েছে? 81 রয়েছে। তাহলে আমরা 81 কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 81 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? তাহলে আমরা 3 দিয়ে দেবো, তাহলে 27 3 81, আবার 3 দিয়ে দেবো, তাহলে 3 লং 27, আবার 3 দিয়ে দেবো, 3 3 9। তাহলে 81 সমান কি লিখবো? তাহলে এখানে 4টি 3 আছে, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান আমরা কি লিখতে পারি? 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কি বর্গ আকারে রয়েছে, তাহলে আমাদের 81 কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি লিখবো? অতএব 81 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এরপর 12 দাগের অঙ্ক, 7 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি 7 কে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। 7 কে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। তাহলে 7 একটি মৌলিক সংখ্যা। 7 কি? আমাদের মৌলিক সংখ্যা। 7 এর কি দুটি উৎপাদক থাকে, 1 এবং কত? 7। দুটি উৎপাদক থাকলে তাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। তাহলে 7 আমাদের কি? মৌলিক সংখ্যা। তাই এর একটি মৌলিক উৎপাদক আছে। তাহলে 7 এর একটি কি আছে? মৌলিক উৎপাদক আছে, যেটি হলো কি 7। আর একটি যৌগিক নয়, মৌলিক নয়। ঠিক আছে, সেই জন্য এখানে 7 হলো একটি কি? মৌলিক উৎপাদক। তাহলে 7 কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 7 দিয়ে ভাগ করলে পাই। তাহলে আমরা 7 কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? তাহলে 7 ভাগ 7 সমান কত? 1। তাহলে 1 এর বর্গমূল কত হয়? 1 হয়। তাহলে এখানে আমরা 7 কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ তাহলে √1 অর্থাৎ কি 1 এর বর্গমূল কত হয়? 1 হয়। আর 7 কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 7 দিয়ে গুণ করে পাই। তাহলে এখানে আমরা 7 কে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 7 7 49 হবে। তাহলে 49 এর বর্গমূল কত হয়? 7 হয়। তাহলে এখানে আমরা 7 কে 7 দিয়ে ভাগ করতে পারি, বা এখানে আমরা 7 কে 7 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 49 একটি ড্যাশ সংখ্যা। 49 একটি কি আমাদের? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখবো? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অর্থাৎ 7 কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ড্যাশ দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই। ড্যাশ দিয়ে ভাগ করলে কত দিয়ে? 7 দিয়ে। তাহলে এখানে 7 লিখবো। 7 কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত দিয়ে? 7 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই। এরপরে 209 নম্বর পৃষ্ঠায় দেখো, 13 দাগের অঙ্ক। তাহলে এখানে কি বলেছে দেখো, 432 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। যদি 432 পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে 432 কে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, ও কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে 432 কে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো হিসাব করি। তাহলে নিজে করি 18.1 এরই মতো, এটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে 432 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? এখানে দেখো, তাহলে প্রথমে 2 দিয়ে দিয়েছে, তাহলে এখানে 216 হবে। আবার 2 দিতে 108 হয়েছে, আবার 2 দিয়ে দেবো, 54 হবে। আবার 2 দিলে 27 হবে। তাহলে এখানে 3 দিয়ে দেবো, তাহলে 3 লং 27, 3 3 9। তাহলে 432 সমান কি হবে? তাহলে এই উৎপাদকগুলি এখানে লেখা রয়েছে। তাহলে এখানে দেখো, দুটি 2 নিয়ে 2 স্কয়ার, আবার দুটি 2 নিয়ে 2 স্কয়ার, দুটো 3 নিয়ে 3 এর স্কয়ার, আর এখানে দেখো একটি 3 অবশিষ্ট রয়ে যাচ্ছে। তাহলে এখানে 432 কি পূর্ণবর্গ সংখ্যা? 432 পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে দেখো 3 এর বর্গ নেই। তাহলে এখানে একটি 3 আছে, তাহলে 432 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি আমরা 3 দিয়ে ভাগ করি 432 কে, বা 3 দিয়ে ভাগ গুণ করি, তবে মানে 432 কে 3 দিয়ে গুণ করি বা ভাগ করি, তবে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। 432 কে মৌলিক সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করে দেখলাম ড্যাশ মৌলিক সংখ্যাটি জোড় সংখ্যায় নেই। তাহলে কোন মৌলিক সংখ্যাটি জোড় সংখ্যায় নেই? 3। 3 কি একটাই রয়েছে, দুটো 3 নেই। তাহলে 3 আমাদের কি? 3 মৌলিক সংখ্যাটি জোড় সংখ্যায় নেই। তাই 432 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 432 কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কত? 3 দিয়ে গুণ করলে, এবং ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? 3 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এরপরে নিজে করি 18.2 এর অঙ্কগুলো দেখো। 1 দাগের অঙ্ক, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। তাহলে এখানে কি বলেছে? শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে কোনো সংখ্যাটাই কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না, এখানে বলেই দিয়েছে। আর এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু আমরা এই সংখ্যাগুলোকে কত দিয়ে ভাগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমি পরপর অঙ্কগুলো তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে আমাদের প্রথমে 18.2 এর 1 দাগের এতে কত রয়েছে? 800 কত রয়েছে আমাদের? 45 রয়েছে। তাহলে এখানে আমরা 845 এর কি করব?
উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 845 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? তাহলে শেষে কি 5 আছে, তাহলে আমরা 5 দিয়ে দেবো। তাহলে 5 একে 5, 8 আছে 3 বাড়বে 34, 5 6 কত 30, তাহলে এখানে 4 বাড়ছে 45, তাহলে 5 লং কত 45, তাহলে এখানে 169। এবারে দেখো একেবারে কত দিয়ে যাবে, 13 দিয়ে যাবে। তাহলে 13 একে 13, 3 বাড়বে 39, 13 3 39, তাহলে এখানে 845 মান কি লিখতে পারি? 5 গুণিতক 13 গুণিতক কত লিখতে পারি? 13 লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি রয়েছে, দেখো একটি 5, তাহলে 5 গুণিতক দুটি 13 রয়েছে, তাহলে কি লিখতে পারি? 13 স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি একটি 5 আছে, তাহলে এখানে আমাদের 845 কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি আমরা এই সংখ্যাটার সঙ্গে 5 গুণ করি বা ভাগ করি, তবে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমাদের আর লেখার দরকার নেই, 845 পূর্ণবর্গ সংখ্যা নয়, লেখার দরকার নেই, একেবারে আমরা উত্তরটি লিখে নিতে পারি। তাহলে অতএব কি লিখবো? 845 কে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 5 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এরপরে আমাদের বি তে কত ছিল? আমাদের কত ছিল? 450 ছিল। তাহলে 450 এর আমরা কি করে নেব? উৎপাদকের বিশ্লেষণ করে নেব 450 কে। তাহলে শূন্য আছে, তাহলে আমরা 5 দিয়ে দিতে পারি। তাহলে কত হবে? 5 লং 45, 5 শূন্য কত? শূন্য, শূন্য আছে, তাহলে 5 দিয়ে দেবো। তাহলে 18 5 90, এখানে আমরা 2 দিয়ে দেবো। 2 লং 18, আর কত হবে? 3 তিরিকে 9 হবে। তাহলে এখানে আমরা 450 মান কি লিখবো? তাহলে 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক কত লিখবো? 3 লিখবো। তাহলে দুটো 5 আছে, তাহলে 5 এর স্কয়ার, দুটো 3 আছে, তাহলে কি লিখবো? 3 এর স্কয়ার। তাহলে এখানে একটি 2 রয়েছে, তাহলে এখানে কি 2 এর বর্গ নেই, মানে দুটি 2 নেই, তাহলে 450 আমাদের কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি আমরা 2 দিয়ে গুণ করি বা ভাগ করি, তখন কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু তোমাদের একের দাগে কি বলেছে? ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা কি শুধু কি লিখবো? ভাগটাই লিখবো। তাহলে 450 কে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবে, সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব? অতএব 450 কে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 2 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এবার আমাদের সি তে কত রয়েছে? তাহলে সি তে রয়েছে 18 গুণিতক কত? 6 রয়েছে। তাহলে এখানে দেখো 18 গুণিতক 6, তাহলে 18 এর সঙ্গে তোমরা 6 গুণ করে কি লিখতে পারো? উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, তাতে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। সেই জন্য এখানে আমরা 18 গুণিতক 6 আছে, তাহলে এখানে আমরা 18 এবং 6 এর কি করে নেব? আলাদা আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 18 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 2 লং 18, আর 3 তিরিকে 9, আর 6 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 3 6। তাহলে এখানে আমরা 18 সমান কি লিখবো? তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3 লিখবো। তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3 লিখবো। তাহলে গুণ আছে গুণ, 6 এর উৎপাদক কি? 2 আর 3, তাহলে কি লিখবো? 2 গুণিতক 3 লিখবো। তাহলে এখানে দেখো এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে দুটি 2 আছে, তাহলে কি লিখতে পারি? 2 এর স্কয়ার। এখানে দুটো 3 আছে, দুটো 3 আছে, তাহলে কি লিখবো? 3 এর স্কয়ার। তাহলে এখানে একটি 3 আছে, তাহলে কি লিখবো? গুণিতক 3। তাহলে এখানে আমাদের 18 গুণিতক 6 গুণ করলে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা কি হবে না? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা যদি এই সংখ্যাটাকে 6 দিয়ে 3 দিয়ে ভাগ করি, তবে কি পাবো? আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব 18 গুণিতক 6 কে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 3 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এরপরে দেখো আমাদের ডি তে কত রয়েছে? 25 গুণিতক কত রয়েছে? আমাদের 35 রয়েছে। তাহলে এখানে আমরা 25 এবং 35 কি করে নেব? আলাদা আলাদা করে উৎপাদক বিশ্লেষণ করে নেব। তাহলে 25 কে কি লিখবো? 5 5 25, আর 35 কে কি লিখবো? তাহলে 5 7 কত? 35। তাহলে এখানে আমরা 25 গুণিতক 35 মান কি লিখতে পারি? তাহলে 5 গুণিতক 5, আর এখানে 5 গুণিতক কত লিখবো? 7 লিখবো। তাহলে এখানে দেখো দুটো 5 আছে পরপর, তাহলে আমরা কি লিখতে পারি? 5 এর স্কয়ার। তাহলে এখানে দেখো একটি 5 একটি 7, এদের কি জোড়া নেই, তাহলে এখানে আমরা কি লিখবো? 5 গুণিতক 7 লিখবো। তাহলে এখানে আমাদের 25 গুণিতক 35 সংখ্যাটা কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি এখানে আমাদের 5 গুণিতক 7 অর্থাৎ কত? 35, তাহলে 35 দিয়ে আমরা যদি গুণ করি বা ভাগ করি, তবে কি হবে? সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের শুধু ভাগ করলে বলেছিল, তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব 25 গুণিতক 35 কে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 5 গুণিতক 7 ব্র্যাকেটে রাখবো, সমান কত? 35 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এরপর 2 এর দাগের অঙ্ক দেখো, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। তাহলে এখানে আমাদের কি বলেছিল? ভাগ বলেছিল, এখানে আমাদের কি বলেছে? গুণ বলেছে। তাহলে এখানে আমাদের এই অঙ্কগুলো একই রকম হবে। তাহলে এখানে পরপর 4টি অঙ্ক আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে 2 এর দাগের এতে আমাদের কত রয়েছে? 432 রয়েছে। তাহলে এখানে আমরা 432 এর কি করে নেব? উৎপাদক বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কত দিয়ে দেব? 2 দিয়ে দেব।
তাহলে 2 দিলে কত হবে? 2 দুগুণে 4, তাহলে 3 আছে, 2 একে 2, একবার 12, তাহলে 2 6 12। আবার 2 দিয়ে দেবো, 2 একে 2, দুটো অঙ্ক নিতে হবে, এখানে 1 আছে যাবে না, তাহলে 0 দেবো, 2 8 16। এবার 2 দিয়ে দেবো, 2 5 10, 2 4 8। আবার 2 দিয়ে যাবে, 27 আছে, 54 আছে, তাহলে 27 দুগুণে 54, 27 আছে, তাহলে 3 লং 27। এরপর আমরা কি দেবো? 3 তিরিকে 9। তাহলে 432 মানে আমরা কি লিখতে পারি? 1 2 3 4, চারটি 2 আছে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, আর 3টি 3 আছে, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 সমান কি লিখবো? দুটি 2, তাহলে 2 এর স্কয়ার লিখবো, দুটি 2 আছে, তাহলে আবার কি লিখবো? 2 এর স্কয়ার লিখবো, গুণিতক দুটো 3 আছে পরপর, তাহলে 3 এর স্কয়ার, তাহলে এখানে একটি 3 আছে, তাহলে কি লিখবো? 3 লিখবো। তাহলে এখানে দেখো 3 এর বর্গ নেই, তাহলে 3 কি? 3 এর জোড় নেই, তাহলে এখানে আমাদের 432 কে আমরা কত দিয়ে গুণ করব? আমরা 3 দিয়ে গুণ করলে বা ভাগ করলে আমাদের কি হবে? সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমাদের গুণ বলেছে, তাহলে এখানে আমরা শুধু কি লিখবো? 432 কে 3 দিয়ে গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব? তাহলে অতএব 432 কে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর আমাদের বি তে কি আছে? তাহলে বি তে আছে কত? 588 রয়েছে, তাহলে এখানে আমরা 588 কি করে নেব? উৎপাদক নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, এক বাড়বে 18, 2 লং 18, তাহলে 8 আছে, তাহলে 2 4 8। আবার 2 দিয়ে দেবো, 2 একে 2, 2 4 8, এক বাড়বে 14, 2 7 14। এবারে দেখো 4 একে 5, 7 5 কত? 12, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে 3 4 12, তাহলে 2 বাড়বে 27, 3 লং 27, 49, তাহলে 7 7 কত হবে? 49 হবে। তাহলে এখানে আমরা 588 সমান, তাহলে কি লিখবো? তাহলে দুটি 2 আছে, তাহলে 2 গুণিতক 2, 3 আছে একটি, তাহলে 3, দুটি 7 আছে, তাহলে 7 গুণিতক কত লিখবো? 7 লিখবো। তাহলে দুটি 2 আছে, 2 এর স্কয়ার, দুটি 7 আছে, তাহলে 7 এর স্কয়ার, একটি 3 আছে, তাহলে গুণিতক কত লিখবো? 3 লিখবো। তাহলে 588 কি পূর্ণবর্গ সংখ্যা নয়? তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা 3 দিয়ে গুণ বা ভাগ করলে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমাদের গুণ বলেছে, তাহলে এখানে আমরা শুধু গুণই লিখবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব 588 কে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এরপরে আমাদের কত রয়েছে? সিতে কত রয়েছে? 25 গুণিতক কত রয়েছে? 20 রয়েছে। তাহলে এখানে আমরা 25 আর 20 গুণ করে আমরা কিন্তু উৎপাদক নির্ণয় করবো না, তাতে বড় হয়ে যাবে। তাহলে এখানে আমরা 25 এর উৎপাদক নির্ণয় করব। তাহলে 5 5 কত? 25, আর 20 এর উৎপাদক কি হবে? তাহলে 2 দিয়ে দেবো, 2 10 20, আর 2 দিয়ে দেবো, 2 5 10। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 25 সমান 5 গুণিতক 5 লিখতে পারি। তাহলে 5 গুণিতক 5, আর 20 সমান কি লিখবো? 2 2 5 আছে, তাহলে 2 গুণিতক কত লিখবো? 5 লিখবো। তাহলে দুটো 5 আছে, তাহলে 5 এর স্কয়ার, দুটো 2 আছে, তাহলে 2 এর স্কয়ার, একটি 5 আছে, তাহলে কি লিখবো? 5 লিখবো। তাহলে এখানে আমাদের 25 গুণিতক 20 গুণ করলে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি আমরা 25 গুণিতক 20 কে 5 দিয়ে গুণ করি বা ভাগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে? গুণ করে, তাহলে এখানে আমরা শুধু গুণই লিখবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব 25 গুণিতক 20 কে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এরপরে দেখো, এবারে আমাদের ডি তে কত রয়েছে? 24 গুণিতক 28 রয়েছে। তাহলে এখানে আমরা 24 এবং 28 কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে 24 এবং 28 কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 24, 2 দিয়ে দেবো, 12 দুগুণে 24, 2 6 12, 2 3 6, 28 রয়েছে, তাহলে 2 14 28, 2 দিয়ে 2 7 14। তাহলে এখানে আমরা কত লিখবো? তাহলে 24 সমান 1 2 3, দুটো 3টে কি আছে? 2 আছে, তাহলে 3টে 2 গুণিতক 3 আছে, তাহলে 3, আর এখানে দুটি 2 একটি 7 আছে, তাহলে 2 গুণিতক 7 লিখবো। তাহলে এখানে দুটি 2 আছে, তাহলে 2 এর স্কয়ার, তাহলে এখানে একটি 2 এখানে একটি 2, তাহলে কি লিখবো? 2 এর স্কয়ার। এবারে দেখো, তাহলে এখানে এই দুটো 2 নিয়ে নিয়েছি, তাহলে এই দুইটা নিয়ে নিয়েছি, তাহলে 2 এর স্কয়ার। দেখো 3 একটি আছে, তাহলে গুণিতক কত লিখবো? 3, আর এখানে দেখো একটি 2 আছে, তাহলে গুণিতক 2, আর একটি 7 আছে, তাহলে কত লিখবো? 7 লিখবো। তাহলে এখানে দেখো আমাদের 3 2 7 একটি করে আছে, এদের কি জোড়া নেই, তাহলে এখানে আমাদের 3ও একটি নিতে হবে, 2 একটি নিতে হবে, 7ও কি একটি নিতে হবে, তবে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত নিতে হবে মোট? 3 দুগুণে 6, তাহলে 6 7 কত? 42। তাহলে এখানে আমরা 24 গুণিতক 28 কে আমরা কি 42 দিয়ে গুণ করলে বা ভাগ করলে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে? গুণ করলে। তাহলে এখানে আমরা এই সংখ্যাটিকে, তাহলে 3 দুগুণে 6, 6 7 কত? 42, তাহলে 42 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব 24 গুণিতক 28 কে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 3 গুণিতক 2 গুণিতক 7 সমান কত হবে? 3 দুগুণে 6, 6 7 42, তাহলে সমান 42 দিয়ে
গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। আশা করি তোমরা এই দুটি অধ্যায় বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।